জয় মা, জয় তারা। তারাপীঠ মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তন্ত্রপীঠ। মা যাবার সময় বলেছে আমার এখানে চরণ দুটো থাকলো। এ হচ্ছে পঞ্চমুণ্ডী আসন এবং এ হচ্ছে মায়ের চরণ। বামদেব জীবিত থাকতে তার সাইডে বলেছিল আমার যেন এখানে সমাধি দেওয়া হয়। প্রসাদের জন্য দেখুন কত মানুষ এখানে বসে আছেন। তারাপীঠ আপামর বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটি তীর্থক্ষেত্র। জীবনে কি বছরে 2-3বারও অনেকে এসে থাকেন। বর্তমান তারাপীঠ যাওয়া আসা, থাকা খাওয়া, পুজো কিভাবে দেবেন, ভোগ প্রসাদ কিভাবে পাবেন, সেই সঙ্গে তারাপীঠের বিভিন্ন জায়গা কিভাবে ঘুরে দেখবেন, তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 5টা। যেহেতু তারাপীঠ যাব, তাই সকাল সকালই বাড়ি থেকে রওনা হচ্ছি। চলুন বাইরে বেরোই, গাড়ি নিয়ে রওনা হই। গাড়িতে উঠে প্রথম কথা হচ্ছে, গাড়ি আমি ভালো চালাতে পারি না, শিখছি। আমার বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব হচ্ছে ওই 200 কিলোমিটার। যেতে মোটামুটি সময় লাগবে ওই 4 থেকে 5 ঘন্টা। তো বাড়ি থেকে ওই 35 কিলোমিটার মতো এলাম। এসে কৃষ্ণনগরে শঙ্করে দাঁড়িয়েছি। শঙ্করে এখানে চাপানের বিরতি। চাপান শেষে আবার রওনা হয়েছি। আমি যাচ্ছি বাই রোডে গাড়িতে। তবে আপনারা কিভাবে তারাপীঠ যাবেন, আপনারা বাই রোডেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন। ট্রেনে যাওয়াই এখন সবথেকে সহজ বলে আমার মনে হয়। হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে রামপুরহাট যাওয়ার। তার মধ্যে যে ট্রেনগুলিতে গেলে দিনের মাঝামাঝি সময়ে পৌঁছাতে পারবেন সেগুলি স্ক্রিনে দিয়ে দিলাম। রামপুরহাট নেমে 30 টাকার শেয়ার অটো বা টোটো ধরে পৌঁছাতে হবে তারাপীঠ। দূরত্ব মাত্র 9 কিলোমিটার, সময় লাগবে প্রায় আধ ঘন্টা। গাড়ি আজকে এই ভাই চালাচ্ছে। এখন বাজে সকাল 9টা 10। আমাদের গাড়িটা মাঝে জ্যামে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিল। পাপ্পু ধাবায় এখন দাঁড়িয়েছি। এখানে ব্রেকফাস্ট করে আবার বেরোবো। এই যে আমরা নিয়ে নিলাম ব্রেকফাস্টে, আমাদের রয়েছে রুটি, গরম গরম রুটি, তার সঙ্গে চানা মশলা এবং আলু পটল ভাজা, একেবারে গরম, টাটকা এবং ফ্রেশ। এখন আমরা আছি রামপুরহাটে, আর এখান থেকে আর 10-12 কিলোমিটার আছে সম্ভবত তারাপীঠ। আই লাভ তারাপীঠ। তো নেমে গেলাম আমি তারাপীঠ, চলে এলাম তারাপীঠ। এই যে ডান দিকে রয়েছে মা তারা সরণী মন্দিরটা সোজা। তারাপীঠ তো আপনি নেমে গেলেন। তারাপীঠ নেমে আপনার প্রথম দরকার কি? অবশ্যই হোটেলের। এই হচ্ছে তারা মা সরণী। তার উল্টো দিকের এই গলিতেও প্রচুর সস্তায় হোটেল পাবেন। আর একটু যদি ভালো মানের হোটেল নিতে হয় তাহলে আপনাকে এই দ্বারকা নদ পার করে ওপারে যেতে হবে। এই পারে প্রচুর হোটেল রয়েছে। তারাপীঠে দীঘা, পুরীর মতো হাজারো হোটেল রয়েছে। মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর হোটেল, এবং এখানে 500 টাকা থেকে শুরু করে মানে 800-1000 টাকা নন এসি, এবং 1000 টাকার পরে গিয়ে এসি রুম ভাড়া শুরু হয়। আমি একটা হোটেল দেখিয়ে দিচ্ছি যেটা আমার ভালো লাগে, ওই মা তারা সরণী অর্থাৎ মন্দিরের কাছাকাছি। চলুন দেখাই। রাস্তার দুদিকে মোটামুটি ঢুকেই বাদিকে খাবারের দোকান। এখানে তারাপীঠ মানে এক বিরাট জমজমাট ব্যাপার। সংগ্রাম হোটেল, এখানে থাকা এবং খাওয়া দুটোই কিন্তু সম্ভব। এই সংগ্রাম হোটেল ভেতরে, এখানে থাকা এবং খাওয়া একসঙ্গে করা যায়। তো দাদা, এইখানে তোমাদের রুম ভাড়া সব থেকে কম মানে কত থেকে শুরু হয় নন এসি? স্টার্টিং হচ্ছে আপনার 1000 থেকে, 1200 রেন্টের পাবেন, 1500 পাবেন, 2000 রেন্টের পাবেন। আমাদের লিফট ফেসিলিটিও পাবেন, এবং আমাদের যদি এখানে আপনারা গাড়ি নিয়ে আসেন, আমাদের মেন রাস্তার উপরে আমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনি সেখানে ফ্রি পার্কিং করতে পারবেন। লিফটের সুবিধাও রয়েছে। করিডর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 308 নম্বর রুম। এই আমি রুমে ঢুকলাম। বাহ, ঢুকেই ইমপ্রেশন যথেষ্ট ভালো। এ হচ্ছে বেড, 2 থেকে 3 জন এখানে আপনারা থাকতে পারবেন। ফ্লোরটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস দেওয়া রয়েছে। এখানে সোফা রয়েছে, একটা টেবিল, আচ্ছা এখানে টিভির ব্যবস্থা রয়েছে, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, অনেকটা বড়। প্রত্যেকটা রুমে গিজারের ব্যবস্থা রয়েছে। এই রুমটা নন এসি 1000,
আর এসি নিলে অর্থাৎ এসি চললে আপনার 1,500 টাকা পড়বে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমি বললাম বলে আপনাদের এই হোটেলে আসতে হবে এরকম ব্যাপার নয়, তবে হোটেলটা বেশ ভালো লাগে আমার। এবং 1,000 টাকা ভাড়া, আপনি 700-800 টাকায় ভাড়া নিলে রুম কেমন হবে আমি বলতে পারছি না। সরণি শুরু হয়েছে একটু আগে থেকে, আর এই সরণি একেবারে সোজা মায়ের মন্দির, এখান থেকে 1-2 মিনিট লাগবে। আর এই সামনে হচ্ছে শ্মশান, মহাশ্মশান। 202 নম্বর রুম, এটা সুইট রুম। এর স্পেসটা অনেকটা বেশি। এই রুমে এইটা হচ্ছে বেড, যথেষ্ট বড়, মধ্যে এত বড় একটা টেবিল রয়েছে বড় এসির ব্যবস্থা, ওয়ার্ডরোব, এখানে টিভি, ড্রেসিং টেবিল, সমস্ত ফেসিলিটিস রয়েছে। আর এই টয়লেট হচ্ছে এরকম, গিজার থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। পার্সোনাল ফ্রিজের ব্যবস্থা রয়েছে। রুমের মধ্যে ফ্রি ওয়াইফাই সার্ভিস পেয়ে যাবেন, গিজারের সুবিধা তো পাচ্ছেন, এর সঙ্গে আপনার রুম সার্ভিস, ইন্টারকাম, স্মার্ট টিভি, এই সমস্ত সুবিধাগুলো আছে। আমাদের জল আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে, এবং আপনার রেফারেন্সে কেউ এলে তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট কিছু করে দেওয়া হবে। তার মানে এখানে এসে মাই ট্রাভেল সাপোর্ট বলবেন, নাম নিলে কিছু তো ছাড় দেবে, যা ভাড়া বলা হচ্ছে তাতে কিছুটা ছাড় পাবেন। হোটেল দেখালাম, এবার সোজা মন্দিরের দিকে রওনা হয়েছি। তারাপীঠ মন্দির কিন্তু দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত বন্ধ থাকে, এই জন্য যারা সকালের দিকে পুজো দিতে চাইছেন 12টার মধ্যেই পুজো দিয়ে দিতে হবে, তারপরে আবার 1:30টার পরে গিয়ে মন্দির আবার ওপেন হবে। তারা মায়ের মন্দির ঢোকার দুদিকে কিন্তু প্রচুর দোকানপাট, খুবই জমজমাট আর কি। এখান থেকে আপনি বহু কিছু জিনিস কিনে নিতে পারবেন। আর প্রসাদ অর্থাৎ এখানকার বিখ্যাত প্যারা, সে তো আছেই। আর পুজো সামগ্রী যেগুলো, পুজোর ডালা, সেগুলোও কিন্তু ওই 50 টাকা থেকে শুরু হয়ে যায়, সেটা মন্দিরের আশপাশ থেকে নিয়ে নিলেই হবে। ও বাপরে কি ভিড়! মন্দিরে প্রবেশ করে আপনার 3টি কাজ। প্রথমত পুজোর জন্য ডালা কিনতে হবে, দ্বিতীয়ত লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে, এবং শেষে প্রসাদ কিংবা ভান্ডারা থেকে ভোগ খেতে হবে। আচ্ছা, এইখানে পরপর রয়েছে এই ডালার দোকানগুলো, আর এগুলো সব নাম্বারিং করা রয়েছে 1, 2, 3, 4 করে। এই দেখুন জেনারেল লাইন এখান থেকে গিয়েছে, এখনও ভিড় আছে, 12টা পর্যন্ত পুজোটা হবে। তারা মায়ের মেন মন্দিরের পাশে এরকম বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে। চন্দ্রচূড় ভৈরবের মন্দির এটা। এইভাবে পরপর মন্দিরগুলো এখানে রয়েছে। বামদেব বাবা রয়েছে এখানে। এই যে জীবন্ত পুকুরে কিন্তু জল কখনো শেষ হয় না। দেখুন কাজ চলছে, তাও এখনও জল রয়ে গেছে এখানে। আর এইটা হচ্ছে জেনারেল লাইনটা অনেক দূর থেকে আসে, একেবারে ওইখান থেকে শুরু হয়, একদম ঘুরে ঘুরে এদিক দিয়ে এসে এই লাইন এদিক দিয়ে পড়েছে, এদিক দিয়ে সোজা মায়ের মন্দিরে। লাইন এখানে দুরকম লাইন পড়বে, একটা হচ্ছে সাধারণ লাইন আর ভিআইপি লাইনে তো 500 টাকা লাগবে। আপনি যেদিক থেকেই যান না কেন 1 ঘন্টা করে ছাড়া হয়, মানে জেনারেল লাইন ছাড়া হলো, তারপর ভিআইপি লাইন, এইভাবে পরপর ছাড়া হবে। প্রসাদ বিতরণ হবে, প্রসাদের জন্য দেখুন কত মানুষ এখানে বসে আছেন। আর এইটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে এসে আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন। আর এইখানে এই যে বড় বড় স্ক্রিন রয়েছে টিভিতে, এইখানে কিন্তু মায়ের আরতি দেখতে পারবেন। সন্ধ্যা 6টা নাগাদ আসলে এটা দেখতে পারবেন। এই যে লাইনটা রয়েছে, লাইনটা হচ্ছে ভিআইপি লাইন, আর এটা হচ্ছে মেন তারা মায়ের মন্দির। বলছি যে এখন ভিআইপি লাইনের কত ভাড়া নিচ্ছে? ভিআইপি লাইন বলতে 500 টাকা টিকিট, এবং মন্দির কমিটির রিসিপ্ট দিচ্ছে। হ্যাঁ। আর এই টাকাটা পুরোপুরি আমাদের মন্দিরের কাজেই লাগে। মন্দিরের উন্নয়নের জন্য, কোনো মানুষের ধরুন অসুস্থ, তাদের হয়তো পড়াশোনার পয়সা নেই, কোনো বাচ্চা করে বাবা মারা গেছে, কারণ মেয়ের বিয়ে হচ্ছে না, এই টাকাটা আমাদের সেভাবে দেওয়া হয়, এবং টোটালটা মন্দির কমিটিতেও কাজে লাগে। আচ্ছা, এরকম কাজ হয়? হ্যাঁ। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে এই টাকাগুলো, ভিআইপি টাকাগুলো দিয়ে কী হয়। দেখুন এই মন্দির এবং তার উন্নয়নের কাজেই কিন্তু এইগুলো ব্যয় হয়। তারাপীঠে পুজোর লাইনে ভিড় বেশি হয় শনি, সোম এবং মঙ্গলবারে, এছাড়া সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর ভিড় এড়াতে হলে বাকি দিনগুলো এবং সন্ধ্যা 6টার পর পুজো দিতে পারেন।
তারাপীঠ মেন মন্দিরে ঢোকার কিন্তু দুটো রুট রয়েছে। এই একটা রয়েছে মহামুনি বশিষ্ঠ তোরণ, মা তারা সরণিতেও আছে, আবার এদিক দিয়ে গেলেও দুদিক থেকেই মন্দির পেয়ে যাবেন আপনি। জয় মা তারা। জয় মা তারা। ও কোথা থেকে এসছো? কলকাতা বেহালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্যারা নিচ্ছে নাকি? পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ দেখলাম তাই না আসলাম। ও এই মুহূর্তে আর কোনো ভিড় নেই, তার কারণ হচ্ছে এখন 12টা বেজে গেছে। 12টা থেকে 1:30টা পর্যন্ত কিন্তু এখানে মন্দির বন্ধ থাকে, পুজো দেওয়াটা সবই বন্ধ থাকবে, তারপরে আবার চালু হবে, কারণ এই সময় মায়ের ভোগ দেওয়া হয়। প্রসাদ খাবেন? ঠিক আছে, 1:30 নাগাদ আসবে, 1:30। এরকম ফ্রি প্রসাদ, ভোগ বা ভান্ডারার প্রসাদ খাওয়ার জন্য প্রচুর মানুষ বসে আছেন। মায়ের ভোগ 1টা নাগাদ শেষ হবার পরই সবাই প্রসাদ পাবেন, কিন্তু তার জন্য আগে থেকেই বসতে হবে, নইলে জায়গার অভাব হবে। পোলাও আছে, সবজি, ডাল, দেখেন। ঠিক আছে, পুজো দিয়েছেন? তারাপীঠ মন্দিরে মা তারাকে তন্ত্রমতে আমিষ ভোগ নিবেদন করা হয়। আমিষের মধ্যে শোল মাছ পোড়া এবং মন্দিরে বলি দেওয়া পাঁঠার মাংস থাকে। এছাড়াও অন্ন, 5 রকমের ভাজা, তরকারি, মাছের ঝোল ও পায়েস থাকে এবং খিচুড়ি ও পোলাওয়েরও ব্যবস্থা থাকে। প্রতিদিন এই বিশেষ ভোগের প্রসাদ হাজার হাজার ভক্ত এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। আপনার ভান্ডারা, আর এইখানে এই যে খাবারগুলো দেখছেন, এই যে ভান্ডারা বসানো হয়েছে না, এই বিভিন্ন লোক, বিভিন্ন মানুষ কিন্তু এখানে এই ভান্ডারায় দান করতে পারেন। এই দেখুন, ইনি হয়তো ভান্ডারায় দান করেছেন, এই জন্য ইনি এইগুলো নিজে হাতে বন্টন করছেন। তো এইখানে এরকম নানান ভান্ডারে খাওয়া দাওয়া চলে। আমি এক জায়গা থেকে নিয়েছি খাবার, এখানে কিন্তু মাছও আছে, পোলাও, সাদা ভাত, সবজি, নানান রকম। মায়ের মন্দিরে এসে যা পাবো সেটাই অমৃত, সেটাই মহাপ্রসাদ। জয় মা তারা। হ্যাঁ, আপনার কেমন লাগছে? খুবই ভালো, এটা পাওয়াই তো একটা ভাগ্যের ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ। এইরকম যত ভান্ডারা আছে দেখুন, আমার পার্শ্ববর্তী অঞ্চলে এত লোক খাওয়া দাওয়া করছে, হাজার হাজার লোক। এখানে কিন্তু আপনিও এই ভান্ডারায় দান করতে পারেন। এখানে কেউ 100 লোকের, 200 লোকের, 250, 300 লোকের দান করেন। আচ্ছা, তারা মায়ের মন্দিরের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব মহাশ্মশানে। এরকম প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। দাদা, হ্যাঁ। আপনার ফলোয়ার আমি ও, আপনারা কোথা থেকে এলেন? কলকাতা থেকে। আচ্ছা, পুজো দিয়েছেন? হ্যাঁ। এইটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এবার আমি মহাশ্মশানের এদিকে ঢুকছি। তারাপীঠ শুধু তারা মায়ের জন্যই বিখ্যাত নয়, তারা মায়ের পরম ভক্ত বামদেবের এই যে সমাধিস্থল, এই যে শ্মশান ক্ষেত্র, এটাও কিন্তু বিখ্যাত এই তারাপীঠের। আর এটা হচ্ছে বামদেবের সমাধিস্থল এই মন্দিরেই। আর এর পাশেই রয়েছে পঞ্চমুণ্ডী আসন। এটা হচ্ছে পঞ্চমুণ্ডী আসন, মায়ের চরণ, শ্বেত শিমুলতলা। বামদেব দীর্ঘদিন তপস্যা করে ভাদ্র মাসের কৌশে অমাবস্যায় স্বয়ং মা দর্শন দেয়। তারপরে মায়ের মূর্তি ছিল এখানে, বারংবার বাহনে ভেঙে যায়, তার জন্য ওখানে নিয়ে প্রতিষ্ঠা করেছে। মা যাবার সময় বলেছে, আমার এখানে চরণ দুটো থাকলো, এইখানেই ফুল জল দিয়ে মনস্কামনা পূর্ণ হবে। তারপর বামদেব জীবিত থাকতে তার সাইডে বলেছিল, আমার যেন এখানে সমাধি দেওয়া হয়, যেহেতু ভক্তদের সুবিধার্থে। তারপরে গুরুদেবের সমাধি দেখা যায় না, এটা হচ্ছে মাটির নিচে। মাটির নিচে? হ্যাঁ, বামদেবের গুদার দেহটা এক মানুষ গর্তের নিচে আছে, উপরে শিব, তারপরে সাপ। আচ্ছা, আদি মন্দির এইটাই, আদি মন্দির এটাই? আদি মন্দির এইটাই। এইখানে পূজা দিলে এখানে মায়ের সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে। পঞ্চমুণ্ডী আসনটা তো এর মধ্যে রয়েছে? পঞ্চমুণ্ডী আসন এইটাই, এইটাই পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসনের উপর মায়ের চরণ। আচ্ছা, এই হচ্ছে পঞ্চমুণ্ডী আসন এবং এ হচ্ছে মায়ের চরণ, তারা মায়ের চরণ। এটাই হচ্ছে আদি মন্দির। তারাপীঠে দিন এবং রাতের চিত্র সম্পূর্ণ বদলে যায়। দিনের বেলায় এখন অনেকটাই শুনশান মনে হচ্ছে, রাত হলে এখানে জমজমাট হয়ে যায়। প্রচুর মানুষ, প্রচুর সাধু সন্ততি, প্রচুর তান্ত্রিক এখানে আসেন
প্রচুর অঘরী আসতে পারেন। তারা নানান সময় কখন কোথার থেকে কে কিভাবে কোন বেশে এই মহাশ্মশানে ঘুরে বেড়ান, এটা কিন্তু আমরা সবাই বলতে পারবো না, আন্দাজও করতে পারবো না। শ্মশানের মধ্যে আমি এখন ঢুকছি। এই শ্মশানেই গহীন গভীর অন্ধকারে বামদেব এখানে বসে তপস্যা করতেন। আমি এখন চলে এলাম একেবারে দ্বারকা নদী পাড়ে, মানে এদিক থেকে আমরা এসেছিলাম, আর এই পাড়ে প্রচুর হোটেল রয়েছে। তারাপীঠ মহাশ্মশান হচ্ছে চুরলি, এখানেই পড়ানো হয়। তো যাই হোক, আপনি হোটেল নিলেন, পুজোও হয়ে গেল, যাবতীয় সমস্ত কাজ হয়ে গেল, খাওয়া দাওয়ার তো দরকার আছে। খাওয়ার জন্য কিন্তু এই তারাপীঠের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর খাবারের হোটেল। এই একটা খাবারের হোটেল, এটার থেকে আমি এখন খাবো শঙ্কর হোটেল। এই যে এইটা ভেজ থালিতে এখানে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, এটা আলু পোস্ত, ডাল, ফুলকপির তরকারি, এইটা হচ্ছে 80 টাকা। তার সঙ্গে পাঁপড়ও আছে, পাঁপড়টা পড়ে গেছে। খাওয়া দাওয়া কেমন? খুব ভালো, ভালো খেলাম, খুব ভালো লাগলো। তারাপীঠে আর একটা জিনিস আছে, এরকম বড় বড় ল্যাংচা দেখা পাওয়া যায়, 10 টাকা 15 টাকা পিস। বামতারা আচার, তারাপীঠ এলে আচার নিতে পারেন। আচার কিন্তু এখানকার বিখ্যাত, মানে আপনার কোন আচারটি লাগবে বলুন, ফিক্সড প্রাইস, একেবারে কোনো দরদাম চলবে না, তবে 1000 রকমের আচার পেয়ে যাবে। এখানে ঘুরে দেখার অনেক কিছু রয়েছে, তারাপীঠের পার্শ্ববর্তী অঞ্চলে যা যা কিছু ঘুরে দেখার আছে সেগুলো ঘুরে দেখতে যাব। এই দেখো এখানে প্রচুর টোটো রয়েছে, দাদারা এইগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে। দাদাদের ভাড়া কেমন আছে বীরচন্দ্রপুরে? চন্দ্রপুর 200, 250, 200, 250, 300 এরকম। ভের বাজার হলে 300 আচ্ছা, মানে যদি ভিড় হয় তখন 300 নেন, 300 না হলে 200, 250 থেকে নিয়ে যান। চলে যায়। বাহ বাহ বাহ। কজন যেতে পারে? একটাই? 5 জন। 5 জন। হ্যাঁ, এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই যে দাদার নাম কি? আমার নাম শান্ত ফুলমালি। আচ্ছা, এইখানে দেখুন, এই যে প্রচুর ভাইয়েরা রয়েছে, প্রত্যেকে এখানকার সমস্ত জায়গা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখান। দেখি ও, খুব ভালো লাগলো দেখা হয় আপনার সাথে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি লেকটাউন। এবার আমরা প্রথম একটা দিকে যাচ্ছি, আটলা গ্রামে, সাধক বামাখ্যাপার জন্মস্থানে। মেন রোড থেকে আমরা এবার বাঁদিকে যাব। এইখান থেকে 3 কিলোমিটার দূরে আটলা গ্রাম। এখন নেমে গেলাম আটলা গ্রামে। আটলা গ্রাম বিখ্যাত বামদেবের জন্মস্থান হিসাবে, বিল্লবাসিনী মন্দির। এটা শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদিবাড়ি ও জন্মস্থান দর্শন করুন। আচ্ছা, এই সামনে এই হচ্ছে বামাখ্যাপার আদিবাড়ি, খড়ের ছাউনি। বামদেবের আদিবাড়ি হচ্ছে এটা। তো এখানে আসলেই মনটা একেবারে শান্ত স্নিগ্ধ হয়ে যায়। শ্রী শ্রী বামাখ্যাপার মাটির আদিবাড়ি জন্মস্থান, এই যে এইটা। হ্যাঁ, এই যে গ্রাম দেখছেন, এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই মাটির উপরেই আমরা এখন হেঁটে চলেছি, কিন্তু সবই ঠিক আছে। প্রবলেম শুধু আমার একটাই লেগেছে, সেটা হচ্ছে যে এইখানে বেশ কয়েকটা বাড়ি তৈরি করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা বাড়িকেই বলা হচ্ছে বাবার আদি বাড়ি। জন্ম তিনি সেই বাড়িতেই করেছিলেন। এরকম 4-5টা বাড়ি আছে। এই যে একটা দ্বন্দ্ব এখনও লেগে আছে, সত্য কি আমিও জানি না। তারাপীঠ যখন এলাম, গাড়িতে একটু পুজোও দিয়ে নিলাম। ওং নমো মাধবাচি দিশং দিশং সবে গাজিসু মাধবা এতে গন্ধস্পে ওং গাং গণেশ ভট্টকায় নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এবার আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর গ্রামে। বীরচন্দ্রপুর গ্রাম একটা মন্দির নগরী বলা চলে, কারণ এখানে অনেক মন্দিরের সমাবেশ রয়েছে। যারাই তারাপীঠ আসে, এই যে টোটো দেখছেন, এরকম টোটো ভাড়া করে চলে যায় এই বীরচন্দ্রপুর গ্রামে। টোটো ভাড়া এখান থেকে 200, 250, 300, সিজন ওয়াইজ হেরফের হয়।
বীরচন্দ্রপুর ওই 8 থেকে 9 কিলোমিটার দূরে তারাপীঠ থেকে। তো আমরা চলেই এসেছি বীরচন্দ্রপুরে। বীরচন্দ্রপুর গ্রামে নেমে প্রথমেই ডান দিকে দুটো মন্দির পাবেন, একটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির আর একটা হচ্ছে বাঁকারায়ের মন্দির। এদিকেও একটা মন্দির রয়েছে, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। বাপরে, পাতাল শিব মন্দির এটা। অনেকখানে কত জায়গায় থাকতে দেখতে গেলে থাকতে হয়। এটা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমি ওই জন্য বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে বাঁকারায়ের মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন একেবারে ছোট্ট বৃন্দাবন বসেছে এখানে। এইভাবে বীরচন্দ্রপুর গ্রামে রয়েছে প্রচুর মন্দির। এর পাশে এখনো সেই প্রাচীন ঘরবাড়ি এখনো রয়েছে। এখানকার বিখ্যাত হচ্ছে এই যে মাটির ভাড়ে চা। আর এই বীরচন্দ্রপুর এলে অবশ্যই এই মাটির ভাড়ের চা খাবেন। মানে এখানে শুধু যে ভাড়ে চাটা খাচ্ছি এটা মাটির তাই নয়, চা তৈরি হচ্ছে মাটির হাঁড়িতে। কত বছরের ধরে এই মাটির হাঁড়িতে চা করছেন? 15 বছর। বেশ ভালো চা। এই টোটো করেই সবাই বীরচন্দ্রপুর ঘুরতে আসে। শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তোরণ, এটা হচ্ছে ইস্কন মন্দির, একচক্র মন্দির যাকে বলে ইস্কন। এখানে কিন্তু থাকা খাওয়া দুটোরই ব্যবস্থা রয়েছে। খুবই বড় মন্দির, এখানে প্রসাদও পাওয়া যায়, প্রসাদ কুপন রয়েছে। ঢুকে দেবে খাজা বিক্রি করছে ভাই। কত রে ভাই খাজার কেজি? 10 টাকা পিস। দোকানপাটও আছে। একচক্র মন্দিরটা খুবই ভালো লাগবে আপনাদের। এটা তবে এখানে কিন্তু আপনাদের একটা বেলা কেটে যাবে। এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, নিতাই বাড়ি। সামনে এ হচ্ছে মন্দির, নিতাই বাড়ি। এই ভেতরটা আমি আপনাদের তেমন কিছুই দেখাতে পারবো না, কারণ হচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। বেশ ভালো লাগছে কিন্তু গোটা গ্রাম জুড়ে বহু মন্দির রয়েছে। বাঁকারায়ের অন্তর্ধানস্থল, জানুকুণ্ডু হাঁটুগাড়া আশ্রম, আমাদের একটা মন্দির রয়েছে। চূড়াটা শুধু জেগে আছে, এর এইটুকু জেগে আছে। যাই হোক, এই পবিত্র জল একটু মাথায় নিয়ে নিলাম। তারপর যুগে যখন মহাভারতের পঞ্চপাণ্ডব এবং কুন্তী মাতা যতগৃহ মানে গালার যে যতগৃহ, বারনাপাতার যে যতগৃহ বানিয়েছিলেন পঞ্চপাণ্ডবদেরকে দাহ করার জন্য, তো সেই গৃহে যখন ওরা দাহ হয়নি, সুরঙ্গ পথে বেরিয়ে যায়, তখন ওরা ঘুরেছিল বনে বনে। তো বনে আর ডিসাইড করেছিল আর কোনোদিনও রাজ্যে ফিরবে না। তো সেই সূত্রে বনে বনে যখন ঘুরছিল তখন ওনাদের পরিচিত হয় ব্যাসদেব মুনির সাথে। তো উনি ওনাদেরকে ওনার আশ্রম মানে এই একচক্র নগরে নিয়ে এসেছিলেন তখন। এবার আমি বলা যায় এক প্রকার শেষ পয়েন্ট দেখাতে যাচ্ছি। পঞ্চপাণ্ডবরা যেখানে লুকিয়েছিলেন, একটা বটগাছের গোড়ায় একটা মন্দির রয়েছে, সেখানে এই মন্দিরেই কিন্তু অজ্ঞাতবাসে ছিল পঞ্চপাণ্ডবেরা। নিধুবন বৈষ্ণব পীঠ এটা। এর মধ্যে কিন্তু ঢুকতে দেবে না। তো এই যে আমার উপরে গাছপালা দেখছেন, পঞ্চপাণ্ডবেরা এখানেই কিন্তু লুকিয়েছিল। তো হয়ে গেল আমার তারাপীঠ ট্যুর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সঙ্গে থাকুন। আর এবছরে বেশ কয়েকটা বড় বড় ভালো ভালো ট্যুর হবে, সঙ্গে থাকুন। ভিডিও এখানে শেষ করলাম।